আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের সরকারের ৩ মাস পেরোতেই ১ উইকেটের পতন, পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি কেন পদত্যাগ করলেন এই বিষয়ে আজকে কথা বলবো, এবং এটাই কি আপাতত মন্ত্রী পরিষদের শেষ পদত্যাগ, নাকি সামনে আরো কয়েকজন পদত্যাগ করবেন? শেষ পর্যন্ত সাথে থাকবেন। গতকাল একটু টাচ দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান যে পদত্যাগ করেছেন, এর প্রকৃত কারণটা আপনাদের জানানোর চেষ্টা করব, এবং আমি সেই তথ্যগুলো পেয়েছি। যদিও তিনি ব্যক্তিগত পদত্যাগ পত্রে তার স্বাস্থ্যগত কারণের কথা বলেছেন, কিন্তু আমি তার আশেপাশে কিছু মানুষের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এই মুহূর্তে তার এমন কোনো স্বাস্থ্যগত ইস্যু নেই যে কারণে মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হবে। তাকে বেসিক্যালি পদত্যাগে বাধ্য করা হয়েছে, সরকার অনেকটা বাধ্য হয়েছে তাকে পদত্যাগ করতে বলতে। কেন, কি করেছেন যে তাকে এই শুরুতেই চলে যেতে হলো? আমরা খোঁজ নিয়ে জেনেছি, দ্য সোর্স নিউজের সূত্র আমাদের নিশ্চিত করেছে যে দীপেন দেওয়ানের সাথে ভারতের নর্থ ইস্ট রিজিয়ন, উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে, এবং একাধিক কল রেকর্ড পাওয়া গেছে যেখানে তিনি সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে বিভিন্ন সময়ে আলাপ করেছেন। তো তার এই নর্থ ইস্টের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতার কারণে একটি প্রভাবশালী দেশ তারা এটি নিয়ে সরকারের কাছে তথ্য প্রমাণ সাবমিট করেছে, এবং তারা বলেছে যে অচিরেই এই সন্ত্রাসের গডফাদার দীপেন দেওয়ানকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হোক। তাদের সেই দাবির মুখে তারেক রহমান সরকার তাকে পদত্যাগ করতে বলেছে, এবং তিনি স্বাস্থ্যের একটা বাহানা দেখিয়ে এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। সুতরাং তার মূল কারণই হলো এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী পাহাড়ি গোষ্ঠীর সাথে যোগাযোগ। এছাড়াও আমি আপনাদের গতকাল মোস্তফা মাজির কথা বলেছিলাম, সেই যে কক্সবাজারের পেকুয়া বাজারের সেই ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী মোস্তফা মাজি, যিনি একটি বহুতল বিশিষ্ট হোটেল নির্মাণ করছিলেন। সেই হোটেলটি এখনো নির্মাণাধীন, যার নিচে বিশাল পানশালা ছিল, যেখানে বিদেশিরা আসতেন, পান করতেন, থাকতেন, খেতেন। সেখানে 2-3 তালা পর্যন্ত সেটা ফাংশনিং ছিল। পরবর্তীতে সেই হোটেলটি বন্ধ হয়ে যায়, এবং তারও পরে একদিন ভোরে দেখা যায় যে মোস্তফা মাজিকে কে বা কারা খুন করে রেখে চলে গেছে। এই মন্ত্রী দীপেন দেওয়ান ওই মোস্তফা মাজির বিজনেস পার্টনার ছিলেন, এবং মোস্তফা মাজির এই যে ব্যবসা, এই হোটেল, এখানে কিন্তু অনেক দেশি বিদেশি প্রকাশ্যে গোপন ইনভেস্টমেন্ট ছিল। ওই এলাকাটা আরাকান আর্মি, তারপরে আরো বিদেশি কিছু শক্তি অপশক্তির চলাফেরা ছিল। সো এটা একটা ক্রিমিনালদের হাব হয়ে গিয়েছিল। তো মোস্তফা মাজির এই ব্যবসায় সেখানে ইনভেস্টমেন্ট ছিল, সেটার পার্টনার ছিলেন এই দীপেন দেওয়ান। এবং মোস্তফা মাজি মারা যাওয়ার পরে এই যে ইনভেস্টমেন্ট, এই সম্পত্তি, এগুলো তছরূপ করার অভিযোগও কিন্তু এই দীপেন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে। এই দুর্নীতি, অর্থনৈতিক কারচুপি, সন্ত্রাসীদের সাথে যোগাযোগ, এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকার যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে তাদের সাথে যোগাযোগেরও অভিযোগ এই দীপেন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে। তো এত অভিযোগের প্রেক্ষিতে সরকার আর তাকে মন্ত্রী পরিষদে রাখতে পারেনি, তাকে চলে যেতে হয়েছে। তবে এটাই কি শেষ পদত্যাগ, নাকি বিগিনিং অফ এ সিরিজ অফ রেজিগনেশন, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। অ্যাটলিস্ট ঢাকা 10 থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, যিনি শেখ রবিউল আলম, তিনি একসাথে তিনটে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একসাথে পালন করছেন। যেটাই বলেছি, সড়ক যোগাযোগ ও সেতু, রেল, নৌ পরিবহন, মানে 3টা ভাইটাল মিনিস্ট্রি একটা লোকের হাতে। এবং তার বিরুদ্ধেও কিন্তু সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গতকাল যে তোফায়েল আহমেদের জানা যায় ধানমন্ডিতে হামলা হয়েছে, সেই হামলাতে যারা জড়িত ছিল তারা অধিকাংশই এই শেখ রবিউল আলমের লোক। এছাড়া 32 ভাঙার সাথেও শেখ রবিউল আলমের একটা সম্পৃক্ততা ছিল। এইসব কারণে শেখ রবিউল আলমের বিরুদ্ধেও অনেক অভিযোগ
সরকারের কাছে জমা পড়েছে। শেখ রবিউল আলমের কিছু গণমাধ্যমে তার কিছু স্টেটমেন্ট সরকারকে বিব্রত করেছে, তাই ঠিক করা হয়েছে যে খুব তাড়াতাড়ি সময়ে রবিউল আলমকে এই যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেখান থেকে কমিয়ে আনা হবে, হয়তো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হবে। এছাড়াও বেশ কিছু মন্ত্রী তারা সার্ভিলেন্সে আছে, তাদের পারফরমেন্স আশানুরূপ না হওয়াতে তারা কিন্তু সরকার প্রধানের বলা যায় যে অসন্তোষের মধ্যেই আছে। তো যা হোক, আজকে আমি গতকাল যেহেতু কথা দিয়েছিলাম, তো আজকে তো আমি একটু আগে একটা এপিসোড করলাম তোফায়েল আহমেদের জানাজা নিয়ে ভোলায় যে কেলেঙ্কারিজনক ঘটনা ঘটালো বিএনপি, এবং সেই এপিসোডটি আমি রিলিজ করার পরে ভোলা থেকে ফোন পেলাম। সেখানে একজন লোক জানালো যে এত বাধার প্রেক্ষিতেও জনসভার যেখানে হয়েছে যে সরকারি হাই স্কুল মাঠে, তার থেকে 1 কিলোমিটার মানে ডায়ামিটারের এলাকায় মানে কিছুক্ষণ পর পর মাইক লাগানো ছিল। এখন প্রশ্ন উঠেছে যে এই মাইকগুলো কারা লাগিয়েছে, কারণ তোফায়েল আহমেদের পরিবার, ঘনিষ্ঠ পরিবার বলতে যাদের বুঝি তাদের অধিকাংশ হয় জেলে নইলে পলাতক। তার মেয়ে একটা মুন্নি এবং জামাই ডক্টর তুহিন, তারাই মূলত এইসব আয়োজন করছে। তো তারা ঢাকার থেকে তোফায়েল ভাইয়ের ডেড বডি নিয়ে এসেছেন। তো এখন যেটা ধারণা করা হচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই কাজগুলো করেছে এবং লক্ষ লক্ষ লোক হয়েছে জানা যায়, এবং শেষমেশ প্রশাসনও তাকে সরকারিভাবে একজন মুক্তিযোদ্ধার যে প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান, তাকে গার্ড অফ অনার দিয়েই বিদায় দিয়েছে। এবং ওই যে টুকাইগুলো বিএনপি যে শুরুতে বলছিল ভোলার মাটিতে তোফায়েল আহমেদের জানাজা হবে না, তাদের নাকি শেষমেশ আর টিকিটই খুঁজে পাওয়া যায়নি। এদিকে জানাজা করতে দেবে না, অথচ দেখা যাচ্ছে যে তাকে গার্ড অফ অনার পর্যন্ত দেয়া হলো। এটার কারণ খুঁজতে গিয়ে জানা গেল যে ভোলার প্রচুর লোক নাকি তাদের থানা ঘেরাও করেছিল এবং তারা বলেছিল যে আমাদের লিডার তোফায়েল আহমেদকে তার প্রাপ্য সম্মান দিতে হবে, এবং জনতার চাপের মুখে পুলিশ তখন বলেছে আমরা তো রেডি হয়েই ছিলাম। তারা তড়িঘড়ি করে এসে এই গার্ড অফ অনার দিয়েছে। অর্থাৎ সকালে 1 মিনিট নীরবতা পালন করিবেন। ভোলাভাষী কিন্তু দেখিয়ে দিয়েছে যে তোফায়েল আহমেদ কে ছিল, এবং সারা দেশেই কিন্তু আমরা টের পাচ্ছি যে বঙ্গবন্ধুর সৈনিকেরা কিভাবে জেগে উঠছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য, হাদি হত্যায় কি দিল্লি জড়িয়ে গেল? বাংলাদেশে কাদের নাম জানা গেল? গতকাল থেকে বিষয়টি বেশ তোলপাড় ফেলে দিয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক মন্তব্য, এবং একই সাথে একই দিনে শরীফ ওসমান হাদির ছোট ভাই শরীফ ওমর হাদি পরপর 1 ঘন্টার ব্যবধানে 2টি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, এবং তিনি কারা জড়িত
সুস্পষ্ট করে নামও মেনশন করে দিয়েছেন। বলা যায় কারা বা কোন পক্ষ, সরাসরি নাম না বললেও কোন কোন পক্ষ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেটি স্পষ্ট করে দিয়েছে। এখানে বললে নেওয়া ভালো যে শরীফ ওসমান হাদি একটি বিতর্কিত চরিত্র, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে হঠাৎ করে সৃষ্টি হওয়া একটি চরিত্র, এবং এই চরিত্রটাকে কারা সৃষ্টি করেছিলেন, কি প্রয়োজনে সৃষ্টি করেছিলেন সেটিও প্রশ্ন থেকে যায়, এবং তাকে এই চরিত্রটিকে কে কারা হঠাৎ করে ছড়িয়ে দিলেন এটিও বড় প্রশ্ন। দুই বাংলার রাজনীতিতে আজ এমন এক ঝড় উঠেছে যা একাধারে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কলকাতা থেকে ঢাকা সর্বত্রই এখন তোলপাড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল একটি রাজনৈতিক মঞ্চ থেকে এমন বিস্ফোরক দাবি করেছেন যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার পেছনে কি দিল্লির কোনো অদৃশ্য হাত ছিল? কেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং মমতা ব্যানার্জিকে ফোন করে মুখ বন্ধ রাখতে বলেছিলেন? অন্যদিকে নীরবতা ভেঙে হাদির ছোট ভাই শরীফ ওমর হাদি যে বিস্ফোরক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তাতে আঙ্গুল তোলা হয়েছে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিএনপির দিকে। এখন প্রশ্ন হলো যে মমতার দাবির সত্যতা কতটুকু, আর হাদির ভাইয়ের এই চাঞ্চল্যকর অভিযোগের পেছনে সমীকরণটাই বা কি, সেটি আমরা বুঝতে চেষ্টা করতে চাই। ঘটনার সূত্রপাত কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে। সেখানে একটি বিশাল ধর্ণা কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। ইস্যু কি ছিল? ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষার জালিয়াতি এবং ভারতের বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণ। এই সবকিছুর প্রতিবাদে ধর্ণায় বসেন তৃণমূলের দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে তিনি সরাসরি নিশানা করেন বিজেপিকে। মমতা ব্যানার্জির স্পষ্ট অভিযোগ, দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। তিনি দাবি করেন বেআইনিভাবে পুলিশ দিয়ে তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। তবে মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে মমতা বলেন বিজেপির এই চক্রান্ত বা প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না। কিন্তু এই রাজনৈতিক সভার মোড় ঘুরে যায় যখন মমতা ব্যানার্জি হঠাৎ করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিষয়টি টেনে আনেন। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিস্ফোরণ। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? আপ थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए। মমতা ব্যানার্জির বক্তব্যটি হুবহু বিশ্লেষণ করলে দেখা যায় তিনি দাবি করেছেন বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল। যে ঘটনাটি নিয়ে বাংলাদেশে তীব্র আন্দোলন হয়েছিল। মমতা অবশ্য সতর্কভাবে বলেন অন্য দেশের কথা আমি বলছি না, আমার অধিকারও নেই বলার। কিন্তু এরপরে তিনি আসল সত্যটি ফাঁস করেন। তিনি জানান ওই হাদি হত্যাকারীরা মেঘালয় সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে চলে আসে, আর বাংলায় প্রবেশ করার পর পশ্চিমবঙ্গের নিজস্ব এসটিএফ তাদের হাতে নাতে ধরে। মমতা এটিকে তার রাজ্য পুলিশের বড় কৃতিত্ব হিসেবে দাবি করেন। কিন্তু টুইস্ট আসে এরপরে। মমতা দাবি করেন এই গ্রেপ্তারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সরাসরি মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন। ফোন করে অমিত শাহ অনুরোধ বা নির্দেশ দেন
আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এই গ্রেপ্তারের বিষয়টি যেন কোনোভাবেই বাইরে না যায়, অর্থাৎ মিডিয়া বা জনগণ যেন তা জানতে না পারে। কারণ হিসেবে অমিত শাহ বলেছিলেন এটা দেশের ব্যাপার। এই ফোন কলের তথ্য ফাঁস করে মমতা ব্যানার্জি সরাসরি অমিত শাহের দিকে অত্যন্ত আক্রমণাত্মক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। মমতা প্রশ্ন করেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। মমতা স্পষ্ট করে দিয়েছেন যে আজকের দিনে বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও তিনি সব খবর রাখেন। তার ভাষায় আমার হৃদয়টায় একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। এতদিন আমি বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। তবে মমতা সেই মূল পরিকল্পনাকারীর নাম জনসমক্ষে আনেননি। তিনি বলেন আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। অর্থাৎ মমতা ব্যানার্জি খুনের নাম জানেন, এবং যেহেতু ক্লু দিয়েছেন, আভাস দিয়েছেন, যে কোনো মুহূর্তে বিস্ফোরক ভাবে এই নামটা মমতা ব্যানার্জি বলে ফেলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, মমতার কথা অনুযায়ী ভারত সরকার এই খুনের সাথে কেন জড়িত থাকবে? ভূ রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করলে ভারতের কেন্দ্রীয় সরকার যদি সত্যি এই তথ্য গোপন করতে চেয়ে থাকে, তবে তার পেছনে আন্তর্জাতিক কূটনীতি বা গোয়েন্দা সংস্থার কোনো কৌশল থাকতে পারে। হতে পারে সীমান্ত নিরাপত্তা বা দুই দেশের মধ্যকার কোনো সংবেদনশীল অপরাধী চক্রের সুতো দিল্লির হাতে ছিল, যা ফাঁস হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বা ভাবমূর্তি সংকটে পড়ত। মমতা এটিকে বিজেপির একটি আন্তর্জাতিক দাওয়াই বা চাল হিসেবে দেখানোর চেষ্টা করছেন, যা দিয়ে তিনি প্রমাণ করতে চান যে দিল্লি অনেক গোপন এবং বিতর্কিত কাজ করছে। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে, যা এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন রূপ দিয়েছে। ঠিক একই দিনে নিহত শরীফ ওসমান হাদির ছোট ভাই শরীফ ওমর হাদি সোশ্যাল মিডিয়ায় মাত্র 1 ঘন্টার ব্যবধানে দুটি অত্যন্ত বিস্ফোরক পোস্ট দিয়েছেন। তিনি এতদিন চুপ থাকার পর সরাসরি আঙ্গুল তুলেছেন বাংলাদেশের ভেতরের শক্তির দিকে। আসুন তার দেওয়া পোস্ট দুটি হুবহু দেখে নেওয়া যাক। প্রথম পোস্টে তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদির খুনের সাথে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। হাদি হত্যার বিচার আপনি না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সভরেন্টি বা সার্বভৌমত্বের জন্য রেড লাইন। হাদি হত্যার বিচার করুন। দর্শক খেয়াল করুন, তারেক রহমানের বাবার হত্যাকাণ্ড এখানে উঠে এসেছে। শরীফ ওসমান হাদির ভাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছেন যে বিচার না করলে আপনিও কিন্তু রক্ষা পাবেন না। এই কথার মধ্যে অনেক কিছু আছে। এই পোস্টের ঠিক 1 ঘন্টা পর দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা 8 থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। হাদির ভাইয়ের এই দুটি পোস্ট গভীর রহস্য তৈরি করে। তিনি একদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপির সাবেক বর্তমান এমপি মন্ত্রীদের জড়াচ্ছেন, আবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, এবং একই সাথে জামাতে ইসলামের আমিরের পিএস এর দিকেও অভিযোগ তুলছেন যে ঢাকা 8 আসন থেকে হাদিকে সরানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। এতদিন চুপ থাকার পর এই অভিযোগের সত্যতা কতটুকু? রাজনীতিতে কোনো অভিযোগে ভিত্তিহীন, আবার সম্পূর্ণ সত্য নাও হতে পারে। হতে পারে এটি ভেতরের কোনো রাজনৈতিক কোন্দল বা ক্ষমতার লড়াইয়ের ফল, যেখানে ওসমান হাদিকে পথের কাঁটা মনে করা হয়েছিল। আমি শুরুতেই বলেছি, ওসমান হাদি হঠাৎ করে সৃষ্টি একটি ক্যারেক্টার,
এবং এই ক্যারেক্টার কারা সৃষ্টি করেছিলেন এবং এই ক্যারেক্টারকে প্রয়োজন শেষে সরিয়ে দিলেন কারা? তাহলে পুরো সমীকরণটা কি দাঁড়ালো? মমতা ব্যানার্জি ইঙ্গিত করছেন যে সুতোন উঠছে দিল্লি থেকে, যেখানে অমিত শাহ তথ্য গোপন করতে চাইছেন, আর ওদিকে হাদির পরিবার দাবি করছে খুনের প্রেক্ষাপট ও বাস্তবায়ন হয়েছে বাংলাদেশের ভেতরের রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং অন্তর্বর্তী সরকারের ভেতরের কিছু মানুষের যোগ সাজস্যে। দর্শক খেয়াল করুন, অন্তর্বর্তী সরকারটা ছিল প্রথমত জামাতের, দ্বিতীয়ত বিএনপির। অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত এরা কিন্তু মিলেমিশে একাকার ছিল। কাজেই হাদির ভাই যে অভিযোগ করছেন বিএনপি জড়িত, জামাত জড়িত, অমূলক নয়, একদম উড়িয়ে দেওয়া যায় না। প্রশ্ন আসছে, তাহলে কি এই হত্যাকাণ্ড এমন এক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চক্রান্তের জাল, যার এক মাথায় আছে দিল্লির ভূ রাজনীতি আর অন্য মাথায় ঢাকার ক্ষমতার মসনদ? মমতার তথ্য ভান্ডার আর হাদির ভাইয়ের ফেসবুক পোস্ট, এই দুইয়ের সত্যতা যদি প্রমাণিত হয়, তবে দুই বাংলার রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র। এখন দেখার বিষয় যে ভূমিকম্প বা টর্নেডোটা কোন উপায়ে, কোন প্রক্রিয়ায় আসছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন।